আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের ৬ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, এই ছেলে এদিকে আয় তো একটু, তোর সাথে কিছু কথা আছে। আমি পেছন থেকে কথাগুলো শুনে দাঁড়িয়ে গেলাম, আর পেছনে তাকিয়ে দেখি সেই দিনের দুইটা মেয়ে, মানে যাদেরকে আমি রিয়ার বাসার নিচে বসে থাকতে দেখেছি, আর ওদের সাথে একটা মেয়ে আছে। তবে মেয়েটা একটু অন্য টাইপের, ওর মুখে একটা মাস্ক লাগানো, শরীরে একটা শার্ট, আর নিচে কেমন যেন ছেলেদের জিন্স প্যান্টের মতো একটা প্যান্ট। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যি একটা ছেলে। চোখে ইয়া বড় একটা চশমা। আমি একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে মনে মনে বললাম, ধুর, ওরা আবার আমাকে কেন ডাকবে। আমি সামনে ফিরে আবার যেই হাঁটা দিব, তখন আবার পেছন থেকে আওয়াজ এলো, এই ছেলে, আমরা তোকে ডাকছি আর তুই চলে যাচ্ছিস। তুই কি এটা জানিস না সিনিয়র কেউ ডাকলে তাদের কথা শুনতে হয়, নাকি সিনিয়রদের সম্মান দিতে জানিস না? মনে মনে বললাম, তাহলে ওরা আমার সিনিয়র। সেই দিন তো রিয়ার বাসার সামনে আমাকে ডাকছিল, কিন্তু আমি যাই নাই, তার মানে আজকে আমার অবস্থা শেষ। আমি আবার পেছনে ফিরে নিজের দিকে আঙ্গুল ঘুরিয়ে বললাম, আমাকে ডাকছেন কি? মেয়েগুলো বলল, এতক্ষণ ধরে তুই এটা বুঝতে পারলি না যে আমরা তোকে ডাকছি? তাড়াতাড়ি এখানে আয়। আমি ধীরে ধীরে মেয়েগুলোর কাছে যেতে লাগলাম। আজকে মনে হয় আমি ওদের হাত থেকে মাফ পাবো না। আমি মেয়েগুলোর কাছে যেতেই মেয়েগুলো বলছে, পরি, এই হলো সেই ছেলে যাকে আমরা সেই দিন ডেকেছিলাম, কিন্তু ও ভাব দেখিয়ে চলে গেছিল। আজকে ওকে তোর হাতে দিলাম, তুই কি করবি সেটা তুই ভালো জানিস। তবে আমরা চাই ওর শাস্তিটা ভিন্ন ধরনের হোক। তার মানে এই হলো সেই পরি যার কথা রহিম মিয়া আর রিয়া বলেছিল। আমি কি বলবো যে আমি রিয়াদের বাসায় থাকি? না, এসব বললেও বাঁচতে পারবো না। এর থেকে ভালো চুপ থাকি, দেখি ওরা আমাকে কি করে। পরি নিজের চশমা খুলতে খুলতে বলল, কি কলেজে নতুন নাকি? আমি মাথা নিচু করে বললাম, জি আপু, নতুন। পরি বলল, নতুন কলেজে এসেছো ভালো কথা, তাই বলে কি সিনিয়রদের সম্মান করবে না? সেই দিন আমার বান্ধবীরা তোমাকে এত ভালো করে ডাকলো, তুমি নাকি যাও নাই? আমি বললাম, আসলে আপু, আমি জানতাম না ওনারা আমার সিনিয়র। পরি বলল, ও তুমি জানতে না যে আমরা সিনিয়র, তাই তো? আমি বললাম, হ্যাঁ আপু। পরি বলল, বেয়াদবি করেছো, শাস্তি তো পেতেই হবে। আমি বললাম, প্লিজ আপু, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পরি বলল, আরে না, এসব বললে তো আর মাফ পাবে না, ভুল যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে। এখন যেটা বলছি সেটা কর, না হলে মারাত্মক লেভেলের শাস্তি পাবি তুই। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। পরি আবার আমাকে উদ্দেশ্য করে বলল, শার্ট খুলে ফেল। আমি চোখ বড় বড় করে পরি আপুর দিকে তাকিয়ে বললাম, কি? পরি বলল, কি না বেডা, জি। এখন তোর শার্ট খুলে ফেল তাড়াতাড়ি, আমাদের হাতে বেশি সময় নেই। আরও নতুন নতুন ছেলে আসছে, ওদের ধরে র্যাগিং করতে হবে। আমি বললাম, প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, এমন ভুল আর হবে না। আমার কথা শুনে পরি রেগে জোরে চিৎকার দিয়ে বলল, তোকে শার্ট খুলতে বলেছি, খোল। এত কথা বলতে বলেছি তোকে? এর ভেতরে একটা ছেলে এসে বলল, পরি, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে বল, আমি দেখছি। পরি আপু ছেলেটাকে বলল, না, কোনো সমস্যা নেই, তুই যা, আমি দেখছি। ছেলেটা যেতেই পরি আপু আমার দিকে তাকালো। আমি ভয়ে ভয়ে আমার শার্ট খুলে ফেললাম। আজকে সকালে সেন্টু গেঞ্জি পরতে মনে ছিল না, ওটা কোথায় যে পড়েছে পাই না, এজন্য শুধু শার্ট পরে এসেছি। পরির বান্ধবীরা বলল, দেখ পরি, কিরকম সিক্স প্যাক বানিয়েছে, হালার বডি আছে বলতে হবে। আমি এবার মাথা নিচু করে বললাম, আপু, আমি কি এখন যেতে পারি? পরি আপু আবার বলল, মাত্র তো শার্ট খুললি, নিচেরগুলো কে খুলবে? তোর নানা নাকি? মনে মনে বললাম, এইবার আমি বোধহয় শেষ। যা একটু মান সম্মান নিয়ে কলেজে আসছিলাম, আজকে বুঝি সেটাও গেল। এবার অসহায় হয়ে পরিয়াপুর দিকে তাকালাম। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। পরি আপু আমার দিকে তাকিয়ে বলল, কান্না করে কোনো লাভ নেই, তুই আমার বান্ধবীদের সাথে অনেক বড় অন্যায় করেছিস, এজন্য শাস্তি তো পেতেই হবে, বুঝলি? তাড়াতাড়ি প্যান্ট খুলে ফেল, এখনো এত ছেলে মেয়ে কলেজে আসে নাই, যদি দেরি করিস তাহলে সবাই চলে আসবে কলেজে, পরে তুই বাঁচতে পারবি না। হঠাৎ কোথায় থেকে একটা ছেলে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আরে বন্ধু, তুই এত সকাল সকাল কলেজে চলে এসেছিস? আরে আমাকে আগে বলবি না? আর পরি আপু, এটা কি ঠিক করছেন? ও আমার বন্ধু হয়, আর আপনি আমার বন্ধুর সাথেই এটা করছেন? পরি বলল, রবিন, ও আবার তোর বন্ধু হলো কবে থেকে? কিছুই তো বুঝলাম না।
ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, ও আসলে আজকে প্রথম কলেজে এসেছে। কালকে আমাকে ফোন করে বলেছিল কলেজে আসবে, কিন্তু আমার তখন বলতে মনে ছিল না যে তুই পরি আপুকে আমার কথা বলিস, তাহলে মাফ করে দিবে। কিন্তু সকাল সকাল ওর কি অবস্থা করেছেন। পরীর দুই বান্ধবী আমার সামনে এসে ঠাস করে দুইজনে দুইটা চর দিয়ে বলল, এখন এখান থেকে ওকে নিয়ে যা, ওর সাথে আমাদের হিসাব এখনো অনেক বাকি আছে। রবিন ছেলেটা আমাকে ধরে দূরে নিয়ে গিয়ে বলল, আগে শার্ট পরো, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আমি শার্ট পরতে পরতে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাহিরে, তুমি না থাকলে তো আজকে আমার অবস্থা শেষ ছিল মিয়া। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আসলে কাউকে র্যাগিং হতে দেখলে আমার খুব ভালো লাগে, আর আমরা তো সেম ক্লাসেই মনে হয়। আচ্ছা তোমার নাম কি? আমি হাত বাড়িয়ে বললাম, আমার নাম রনি। তোমার নাম? ছেলেটা বলল, আমার নাম রবিন, তবে সবাই রবি বলে ডাকে। আমি বললাম, তাহলে কি বন্ধু হতে পারি? রবিন বলল, অবশ্যই, কেন নয়, একসাথেই যেহেতু পড়ি, তবে তুই করে বলতে হবে কিন্তু। আমি বললাম, আমি তুই বলাটাই বেস্ট মনে করি, তবে তোকে কি বলে যে ধন্যবাদ দিব বলার বাহিরে, তুই না থাকলে আজকে ওরা আমাকে। রবিন বলল, কি আর করতো, বেশি হলে ল্যাং। আমি বললাম, থাক ভাই আর বলিস না, যা একটু মান সম্মান ছিল সবটাই ওরা নিয়ে যেত। রবিন বলল, তোর পরিচিত কেউ নেই কি কলেজে? আমি বললাম, না রে, এখানে আমি নতুন, কিন্তু আমি জানতাম না এই কলেজে এসব চলে। রবিন বলল, আরও অনেক কিছু চলে এই কলেজে, তুই মাত্র আজকে আসলি, আরও কিছু জানতে পারবি। আমি বললাম, আচ্ছা তোকে ওরা কিভাবে চিনে বলতো, তোকে আবার কিছু বলে নাই? রবিন বলল, আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, এজন্য ওরা আমার সাথে বেশি বাড়াবাড়ি করে না। আমি বললাম, কি বলস, তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল? রবিন বলল, কেন, তোর বিশ্বাস হয় না? আমি বললাম, না রে, বিশ্বাস তো হয় না। রবিন বলল, চল তাহলে বাবার রুমে যাই। আমি বললাম, না, তার আর কোনো দরকার নেই, চল ক্লাসে যাই। রবিন বলল, এখনো ক্লাস শুরু হয় নাই, কিছুক্ষণ পর হয়তো শুরু করবে। আমি বললাম, আরে চল গিয়ে বসে থাকি, দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। রবিনকে নিয়ে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার সেই পরি আর ওদের বান্ধবীরা ক্লাসে ঢুকলো। আমি রবিনকে বললাম, কি রে রবিন, ওরা এখানে কি করছে? রবিন আমার কথা শুনে উত্তর দিয়ে বলল, মাঝে মাঝে ওরা এসে ক্লাস নেয়, আজকেও হয়তো তাই করবে, তুই চুপচাপ বসে থাক। আমি বললাম, ওরা আবার ক্লাসের ভেতরে কি করতে আসে? রবিন বলল, প্রিন্সিপাল স্যারের অনুমতি আছে যে যদি সিনিয়ররা ক্লাস নেয় তাহলে আমাদের তাদের কথা অবশ্যই মানতে হবে। এই পেছনে কথা হচ্ছে কেন? পরীর কথা শুনে অমনেই আমরা সবাই চুপ হয়ে গেলাম। পরী আমাদের সামনে এসে বলল, এই ছেলে তুমি দাঁড়াও। মনে মনে বললাম, আগে তো কোনো মতে বেঁচে গেছিলাম, এখন মনে হয় না যে আর বাঁচতে পারবো। পরী আপুর কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। পরী আপু আমাকে দেখে বলল, তোমাকে দেখতে এত খ্যাতের মতো লাগছে কেন? দেখে তো একদম ফকিন্নির মতো লাগে, তবে একটু সেজেগুজে কলেজে আসবে বুঝলে। আমি বললাম, আপু আমি কি এখন বসতে পারি? পরী বলল, বসবি তো, তার আগে একটু দাঁড়া, যা ওই যে সামনের বেঞ্চে যেই মেয়েটা বসে আছে তাকে এই ফুলটা দিয়ে আয়। আমি বললাম, কিন্তু আপু। পরী বলল, সবাই জানে আমাদের কথা না মানলে কি হবে। আমি পরী আপুর কাছ থেকে ফুলটা নিয়ে ধীরে ধীরে হেঁটে মেয়েটার কাছে যেতে লাগলাম। কি আর করব, কোনো উপায় না পেয়ে মেয়েটাকে ফুলটা দিতেই ও ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিল। আর হঠাৎ করেই একটা ছেলে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে বলল, তোর কত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করিস? পরী আপু ছেলেটাকে বলল, এই তোমাকে আমি এখানে আসতে বলেছি, যাও গিয়ে জায়গায় বসো, আর এই ছেলে তুমি তোমার জায়গায় যাও। আমি মাথা নিচু করে রবিনের পাশে বসলাম। ক্লাস শেষ হওয়ার পর রবিন বলল, বন্ধু আমাকে মাফ করে দিস, আমি তোর জন্য কিছুই করতে পারি নাই। আমি বললাম, থাক, মাফ চাইতে হবে না, আজকে আর ক্লাস করব না রে, বাসায় চলে যাব। রবিন বলল, চল তাহলে আমিও চলে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে আমি রবিনকে বললাম, রবিন আমার একটা কাজ করে দিতে পারবি? রবিন বলল, হুম বল, কি করতে হবে? আমি বললাম, তুই আমাকে একটা পিস্তল মিলিয়ে দিতে পারবি? রবিন আমার কথা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি করতে চাইছিস বলতো? আমি বললাম, আরে তুই এত ভয় পাস কেন, তোকে তো আর মারবো না। রবিন বলল, আমি ভয় পাচ্ছি না, আজকে তোর যে অবস্থা করলো ওই পরী, আমি যদি না থাকতাম তাহলে তো। আচ্ছা ওইসব বাদ দে, বুঝি না ওরা এমন কেন করে, দেখতে শুনতে তো এতটাও খারাপ না, তাও কেন এমন করে? আমি বললাম, ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না এজন্য এমন করে। রবিন বলল, এটাও ঠিক, তবে এসবের মাঝে কে জড়াতে চায় বল? আমি বললাম, হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা তুই আমার কাজটা করে দিতে পারবি? রবিন বলল, ইমার্জেন্সি নাকি? আমি বললাম, হ্যাঁ, তবে তোকে আমি কি বলছি? রবিন বলল, আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি। এখন কোথায় থাকিস? আমি বললাম, রিয়াকে চিনিস? রবিন বলল, ওই পিচ্চি ঝালমরিচের কথা বলিস? আমি হাসি দিয়ে বললাম, তুই কিভাবে চিনিস? রবিন বলল, আর বলিস না, আমার গার্লফ্রেন্ড ওর দূর সম্পর্কের মামাতো বোন হয়, আমার মাথা একেবারে খেয়ে ফেলে ও।
আমি বললাম তোর তো মাথা খেয়ে ফেলে, তাও ভালো, আমাকে যে পাগল বানিয়ে দিচ্ছে, এত কথা বলে এই মেয়ে। রবিন বলল, তবে যাই বলিস আমার শালি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। আমি বললাম, হ্যাঁ সে বলতে হবে, কিন্তু সুন্দর দিয়ে কে কি করবে? যে ওকে বিয়ে করবে ওর জীবন শেষ। রবিন বলল, তুই করে ফেল তাহলে। আমি বললাম, মাথা খারাপ হয়ে গেছে, নিজের কপালে নিজেই কি কুড়াল দিব? রবিনের সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকালে রেডি হয়ে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মিতুদের বাসার সামনে গিয়ে দেখি মিতু পুকুর পাড়ে বসে আছে। আমাকে দেখে মিতু বলল, ভালো আছেন স্যার? আমি বললাম, হ্যাঁ এই তো ভালো আছি, তো তুমি এখানে বসে কি করছো? মিতু বলল, কি আর করব স্যার, এখানে বসে হাওয়া খাই। আমি বললাম, হাওয়া কি আবার খাওয়া যায় নাকি? মিতু বলল, আপনি আসেন আপনাকেও খাইয়ে দেই। আমি বললাম, না না, আমার এত খাওয়ার দরকার নেই, আজকে কি পড়বে নাকি আমি চলে যাব? মিতু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, চলে যান, আমি আম্মুকে 2-5 বুঝিয়ে দিবনি, বলবো স্যার অসুস্থ। আমি মিতুদের বাসায় ঢুকতে ঢুকতে বললাম, ঠিক আছে আমি আন্টিকে বলছি, তুমি বসে বসে এখানে হাওয়া খাও কেমন? মিতু দৌড় দিয়ে রুমে ঢুকে বলল, আপনি স্যার মানুষ ভালো না। আমি বললাম, ভালো নাকি খারাপ আজকে দেখতে পারবে। টেবিলে গিয়ে বসতে আন্টিকে ডাক দিলাম। আন্টি ভেতরে এসে বলল, হ্যাঁ বাবা বলো। আমি বললাম, আন্টি লম্বা একটা কিছু দেন, আপনার মেয়েকে ঠিক করতে হবে, সারাদিন কোনো পড়াশোনা করে নাই, আর আজকে মনে হয় স্কুলেও যায় নাই। আন্টি বললেন, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ, আমি লম্বা দেখেই আনছি, ইচ্ছে মতো মারবে। এই কথা বলে আন্টি বাহিরে চলে গেল। মিতু চুপচাপ বসে আছে। আমি মিতুকে বললাম, সবকিছু শিখে ফেলো তাড়াতাড়ি, নইলে 12টা থেকে 13টা বাজবে তোমার আজকে। একটু পরে মিতুকে পড়িয়ে শেষ করলাম। হঠাৎ করে মিতু বলল, স্যার আপনি নাকি আজকে কলেজে শার্ট খুলেছিলেন? আমি বললাম, তুমি কিভাবে জানো? মিতু বলল, আপনি কি এটা জানেন না পরিয়াপু আমার বড় বোন হয়? আমি চোখ বড় করে বললাম, কি? মিতু বলল, কি না স্যার, জি পরিয়াপু আমার বড় বোন হয়। মনে মনে ভাবলাম, নিজের মান সম্মান নিজেই খেয়ে লাভ নেই। আমি মিতুকে ধমক দিয়ে বললাম, পরি তোমার বোন হয়তো আমি কি করব? মিতু বলল, কিছুই করতে হবে না, আমার নাম বলতেন যে আপনি আমার স্যার হন, তাহলে কিছুই করতো না আপনাকে। আমি বললাম, কলেজে এসব একটু হয়েই থাকে, থাক বাদ দাও, তোমার কাছে মাছ ধরার মতো কিছু আছে? মিতু লম্বা একটা লাঠি দেখিয়ে বলল, দেখেছেন এটার মাথায় দড়ি দিয়ে বাঁধা ছোট্ট একটা লোহার মতো জিনিস আছে, ওটার মাঝে রুটি লাগিয়ে আমি মাছ ধরি। আমি বললাম, মিতু আমার বহুদিনের শখ মাছ ধরবো, চলো না আমি তোমার সাথে পুকুর পাড়ে বসে মাছ ধরি। মিতু বলল, যেতে পারি এক শর্তে। আমি বললাম, হ্যাঁ বলো। মিতু বলল, কালকে আমাকে ছুটি দিতে হবে। আমি বললাম, দেখো মিতু, আমি নতুন নতুন তোমাকে পড়াই, এর ভেতরে যদি না আসি তাহলে আন্টি কি মনে করবে? তবে কালকে অল্প পড়াবো, ঠিক আছে? মিতু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলেন ভাইয়া। আমি বললাম, হ্যাঁ চলো। মিতু বলল, আপনি গিয়ে বসেন, আমি আসতেছি সবকিছু নিয়ে। আমি গিয়ে পুকুর পাড়ে বসলাম। কি সুন্দর পুকুরের পানি, চারদিক থেকে কি সুন্দর বাতাস আসছে, আসলে পরিবেশটা আজকে মারাত্মক সুন্দর লাগছে আমার কাছে। কিছুক্ষণ পর মিতু হাতে করে একটা জাল নিয়ে আসলো। আমি মিতুকে বললাম, মিতু তুমি কি করতে চাইছো বলো তো? বলেছিলাম মাছ ধরার ছিপ নিয়ে আসতে, আর এখন হাতে জাল। মিতুর পেছনে আন্টি এসে বলল, বাবা অনেকদিন হলো পুকুর থেকে মাছ খাওয়া হয় না, তোমার নাকি অনেক দিনের শখ মাছ ধরার। আমি মিতুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, এখন কি আমি পানিতে নামবো? মিতু বলল, পানিতে নামলে কিছু হবে না স্যার, আপনি নিচে থাকবেন আমি উপরে। আমি বললাম, কোনো কিছু নেই তো আবার পুকুরে? মিতু বলল, আরে এত ভয় পান কেন, কিছুই নেই। কি আর করার, মিতুর কথা মতো পানিতে নেমে গেলাম, আর মিতু পানির উপরে। হঠাৎ কোথায় থেকে রিয়া এসে বলল, বাহ মিতু, আজকে তুই তোর স্যারকে পানিতে নামিয়ে দিলি। মিতু রিয়াকে দেখে মুখ বাঁকিয়ে বলল, তোকে এখানে কে আসতে বলেছে? আমি বলেছি না তুই আমাদের বাসায় আসবি না? আন্টি মিতুকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাকতো, আর বুঝি না তোরা দুইজন সবসময় এত ঝগড়া করিস কেন? আমি কারো কথা কানে না দিয়ে আমি আমার মতো জাল দিয়ে মাছ ধরতে লাগলাম। সবশেষে উপরে উঠে এলাম, ভালোই মাছ ধরেছি। যাই হোক, শখটা তো পূরণ হয়ে গেল। হঠাৎ রিয়া আমার কাছে এসে বলল, কি ব্যাপার ভাইয়া, ঠান্ডা লাগছে না? আমি বললাম, হ্যাঁ ঠান্ডা তো লাগছেই, কি আর করার। রিয়া বলল, কিছুই করতে হবে না, আপনি এখন চোখ বন্ধ করেন একটু। আমি বললাম, ও মা, চোখ বন্ধ করব কেন? রিয়া বলল, আপনার পায়ে একটা জোক আছে। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আজকে আমি শেষ। তাড়াতাড়ি মিতু আমার হাত চেপে ধরে বলল, চুপ থাকেন তো, ছেলে মানুষ আপনি এত ভয় পান কেন? আমি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিয়া বলল, হয়েছে, এখন চোখ খোলেন। আমি কিছুটা লজ্জা পেয়ে মিতুকে বললাম, তোমাদের পুকুরে জোক ছিল, আমাকে আগে বলবে না? ইস, এখন যদি। আর কিছু বললাম না।
আমি চুপ হয়ে গেলাম। নিজের মান সম্মান নিজেই কি নষ্ট করব? আন্টি রিয়ার হাতে কতগুলো মাছ দিয়ে বলল, রনি তুমি এখন আমাদের বাসায় গিয়ে। আমি বললাম, না আন্টি, আমি এখন চলে যাব, খুব ঠান্ডা লাগছে। রিয়া চলো তো। পেছন থেকে মিতু বলল, স্যার বাসায় গিয়ে ভালো করে দেখবেন শরীরের কোথাও আবার যোগ আছে কিনা। মিতুর কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। মনে মনে বলছি, কেন যে আজকে এখানে মাছ ধরতে গেলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার মিস্টার রনি, এত চুপচাপ কেন? নাকি বেশি ঠান্ডা লাগছে আপনার? আমি বললাম, আমি তোমার কয় বছরের বড় জানো তো? নাম ধরে কেন ডাকো? রিয়া বলল, তাহলে কি বাবু বলবো? আমি হেসে দাঁত কেলিয়ে বললাম, বলতে পারো, সমস্যা নেই। অবশ্য তুমি দেখতে শুনতে মাশাল্লাহ, চাইলেই প্রেম করা যায়। তবে আমাকে চিন্তা করতে হবে, তোমার মতো একটা পিচি মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা। রিয়া বলল, ধুর মিয়া, আপনার প্রেম আপনার কাছে রাখেন। যেই না চেহারা কুত্তা দেয় না পাহারা, আবার বলে প্রেম। আমি বললাম, আজকে চেহারা খারাপ বলে অপমান করলে রিয়া। রিয়া বলল, ইস, কষ্ট পেয়েছেন বুঝি ভাইয়া? আমি বললাম, কষ্ট তো পাওয়ারই কথা। রিয়া বলল, মায়ের খেয়েছেন কখনো? আমি রিয়ার কথা শুনে কিছু বললাম না, সাথে সাথে চুপ হয়ে গেলাম। শুধু বললাম, আজকে কি রান্না করবে? রিয়া বলল, আপনি কি খেতে ভালোবাসেন? আমি বললাম, আমার মাছের ভর্তা খুব ভালো লাগে। রিয়া বলল, তাহলে চাচিকে এটাই করতে বলবো। তো আজকে কলেজ কেমন গেল? আমি বললাম, কলেজের কথা আর বলো না, মিতুর বোন পরি আমার 12টা বাজিয়ে দিয়েছে। যদি রবিন না থাকতো তাহলে আমার মান সম্মান সব যেত। রিয়া বলল, ওই রবিন হালার কথা বলেন? আমি বললাম, এই রিয়া, ও তোমার বড় না, সম্মান দিতে পারো না? রিয়া বলল, সম্মান ওর পেছন দিয়ে দিব। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, ছি ছি রিয়া, এসব কি বলো? রিয়া বলল, কেন, আপনাকেও সম্মান দিতে হবে নাকি? আমি বললাম, না রে বোন, আমার সম্মান লাগবে না, পরে দেখা যাবে, থাক আর বলবো না। রিয়া বলল, কেন বলবেন না, বলে ফেলুন, আমি শুনছি। আমি বললাম, শুনে আর কি করবে তুমি? তুমি যে কথা বলো আশেপাশের মানুষ শুনলে তোমার না বরং আমার মান সম্মান যাবে। রিয়া বলল, এত মান সম্মান কোথায় রাখেন বলেন তো? আমি বললাম, পকেটে রাখি, তোমার লাগবে? রিয়া বলল, ও মা, রেগে যান কেন, আমি তো মজা করে বলেছি। আমি বললাম, তুমি আমার সাথে মজা করছো না। রিয়া বলল, তাহলে আপনার কি মনে হয় দুলা ভাই? আমি বললাম, রিয়া, এখন কিন্তু তোমাকে আমি। রিয়া বলল, কি বলেন শুনি, দেখি আপনার কেমন সাহস আছে। আমি বললাম, তোমার সাথে আমি পারবো না, থাক বাদ দাও। রবিনের ফোন নাম্বার নিতে মনে ছিল না, একটু যোগাযোগ করে দিও তো। রিয়া বলল, 1000 টাকা লাগবে, দিতে পারবেন? যদি দেন তাহলে দিব, না হলে আপনি আপনার রাস্তা মাপেন। আমি বললাম, তোমার কপালে খুব দুঃখ আছে, এই বলে দিলাম রিয়া। রিয়া হাসি দিয়ে বলল, আমার কপালে আবার কিসের দুঃখ? আমার কপালে সুখ আছে মিয়া। এখানে আসছিলাম আপনাকে একটা কথা বলতে, কিন্তু এখন বলবো না, আগে গোসল করে ফ্রেশ হন, তারপরে বলবো। বাসার নিচে এসে বললাম, আচ্ছা আমি এখন গেলাম। রিয়া বলল, হ্যাঁ, গিয়ে তাড়াতাড়ি গোসল করেন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি সরাসরি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে যেই বিছানায় শরীর হেলিয়ে একটু ঘুমাবো, তখন বাহির থেকে রিয়া বলল,